সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি দিয়া ও তার বান্ধবীরা মাঠের মধ্যে বসে আড্ডা দিচ্ছে। আমি যেতেই দিয়া বলে উঠল, এই ছেলে, এদিকে আসো। কি ব্যাপার, আজকে তুমি করে বলছো কেন? এতদিন তো তুই করে বলতে। জি বলো। কালকের ঘটনার জন্য সরি, আসলে ফুলটা আমারই ছিল। আমি মনে মনে ভাবলাম, কি ব্যাপার, একদিনের মধ্যে এত পাল্টে গেল কিভাবে? আবার কোনো ফাঁদে ফেলবে না তো? আবার ভাবলাম, সে যখন নিজের ভুল বুঝতে পেরেছে তখন মাফ করে দিই। তাছাড়া দিয়াকে আমার প্রেমে ফেলার একটা বড় সুযোগও না। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আপনারা কি বলেন? শুধু তামাশা দেখেন, কাজ তো নেই। ওই কি হলো? কি ভাবছো? না, কিছু না। তার মানে আমাকে মাফ করবে না? করবো, কিন্তু একটা শর্তে। কি সত্য? উই আর ফ্রেন্ডস নাও। ইয়া, শিওর। হুম। চলো, আজকে ক্লাস করব না। কেন? আজকে আমরা পার্কে ঘুরতে যাব। কিন্তু আমাকে থামিয়ে দিয়ে। কোনো কিন্তু না, চলো। চলো। তারপর আমরা দুইজন একসাথে পার্কে গেলাম। মেয়েটাকে যতই দেখছি ততই প্রেমে পড়তে ইচ্ছে হচ্ছে। গণ্ডির আড়ালে ওর একটা মায়াবী চেহারা আছে, সেটা এখন দেখলাম। অপরূপ সৌন্দর্য, ক্রাস্ট থুক্ক, ভুলে বলে ফেলেছি। বলবে না কেউ? আমার না ফুচকা খুব ফেভারিট। তো আমি খাবো। ও, নো প্রবলেম, চল। শালি, আমার টাকাই খাইতে এসেছিস? এমনি এতিম মানুষ, আপনারাই ভালো জানেন। দুজনে খুব এনজয় করলাম, একসাথে হাত ধরে হাঁটা, ফুচকা খাওয়া, আরও অনেক কিছু। এত কিছুর মাঝে আমি ভুলেই গেছি আমার প্রতিশোধ নেওয়ার কথা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ খেয়াল করলাম কয়েকটা ছেলে কিছুক্ষণ ধরে আমাদেরকে ফলো করছে। কিন্তু তারা চেয়েও বেশি অবাক হলাম যখন দিয়া আমাকে বলল, তুই কি ভেবেছিস তোর মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করব আমি? তার মানে এই ছেলেগুলো তোমার ভাড়া করা কোনটা? হুম, যেই দিন তুই আমাকে থাপ্পড় মেরেছিলি সেই দিনে আমি মনে মনে ঠিক করেছিলাম এটার প্রতিশোধ আমি নিবই। কিন্তু আমি ভাবতেও পারিনি আমার প্রতিশোধটা আমি এত তাড়াতাড়ি নিতে পারবো। দিয়ার সাথে কথা বলতে বলতে আমি যে মেসেজে আমার বন্ধুদেরকে আসতে বলেছি সেটা দিয়াও লক্ষ্য করেনি। আমি শুধু কমেডি গল্প লিখি বলে আমার জোকার ভেবেও আমিও কম না। আপনারাও আবার ভাবেন না। দিয়ার গুন্ডারা যখন আমাকে মারতে আসলো ঠিক তখনই আমার বন্ধুরা এসে হাজির। তারপর আর কি, আপনারা তো জানেনই, জোকার থুকো, নায়ক কখন মার খায় না। আমার বেলায়ও তার উল্টো হয়নি। কিছু বুঝে ওঠার আগেই আমার বন্ধুরা গুন্ডাগুলোকে মেরে তক্তা বানিয়ে দিচ্ছে। তারপর আমি দিয়াকে বললাম, দেখো দিয়া, তোমার বাবা আমাকে যখন থাপ্পড় মেরেছিল আমি ইচ্ছে করলে তখনই তার প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি নিইনি। কেন জানো? কেন? কারণ প্রথম যেদিন তোমার সাথে আমার ধাক্কা লেগেছিল সেদিন আমি তোমার প্রেমে পড়ে গেছি। আসলে দিয়াকে আমি প্রথম দেখতেই ভালোবেসে ফেলেছি। দেখতে কিন্তু তোর বাকিটা নিজেরা বুঝে নিয়েন। তোর মতো ছেলের সাথে প্রেম করব আমি? এটা তুই ভাবলি কি করে? কেন, আমার সাথে প্রেম করতে তোমার প্রবলেমটা কোথায়? তোমার ভালোবাসা আমি বুঝি। যেই শুনছো আমাদের অনেক টাকা পয়সা আছে আর তখনই আমার সাথে প্রেম করার তোমার ইচ্ছা জাগলো, তাই না? দেখো, আমি তোমার টাকা পয়সা কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। ওকে, আমার প্রেমে পড়ার একটা কারণ বলো যার জন্য তুমি আমার প্রেমে পড়ছো। আচ্ছা, তোমার প্রেম না পড়াটার একটা কারণ বলো। আমি তোমাকে ভালোবাসি না, আর কোনোদিন বাসতেও পারবো না। তুমি আমাকে আজ হোক কাল হোক ভালোবাসবেই। তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস? কমেডিয়ান জোকার কোথাকার। তুই থাক তোর ভালোবাসা নিয়ে, আমি গেলাম। প্লিজ আমার কথা শুনে যাও। আমার কথা না শুনে দিয়া চলে গেল। রাগ করে বাসায় আসলাম, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। দোস্ত, একটা উপায় দে না, কিভাবে দিয়াকে প্রেমে ফেলা যায়? প্রেমে ফেলার কথা কি বলছিস রে? তুই তো নিজেই ইয়ার প্রেমে পড়ে গেছিস। দোস্ত। একটা কাজ কর, তুই একটা মেয়ের সাথে কয়েকদিন প্রেমের অভিনয় কর, আর এমনভাবে অভিনয়টা করবি যাতে দিয়া তোকে দেখতে পায়। আইডিয়াটা খারাপ না। বাট মেয়ে পাবো কোথায়? কেন? ইয়াকে বল, তাহলে তো হয়। প্রিয়া হলো আমার বন্ধু রাসেলের প্রেমিকা। তাও ঠিক। অনেক কথা হলো, এখন বাসায় চল। চল। তারপর বাসায় আসলাম, আর বাসায় আসতেই দেখি মামা আর মামি আমাদের বাসায়। আমাকে দেখেই মামা বলল, কেমন আছো বাবা? মামা আর মামি আমাকে অনেক ভালোবাসে, সেজন্য আমার নাম ধরে না ডেকে বাবা বলে ডাকে। জি মামা, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো। তারপর সবাই একসাথে খেতে বসলাম। হঠাৎ মামা বলল, আগামী শুক্রবার বাবুর বিয়ে, তোমরা কিন্তু 2 দিন আগে থেকেই যাবে।
বিশেষ করে জোকারও ক্ষমা চায় মানে সামির, কারণ এই বিয়ের সকল দায়িত্ব আমি তোমার হাতে দিলাম। জি মামা, আমি যাব। আরে ভালো লাগে না জোকার কথাটা, আমি কি আসলে জোকার? এভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল, আর এই কয়েকটা দিনে আমি কলেজেও যাইনি। আর 2 দিন পর আমার মামাতো ভাইয়ের বিয়ে। ভাবলাম আজ কলেজে যাব, কারণ দিয়ার সাথেও দেখা করতে মন চাচ্ছে। বাসায় কাউকে কিছু না বলে সোজা কলেজে গেলাম, কিন্তু দিয়াকে দেখলাম না। দূর, মনটাই খারাপ করে দিল। হঠাৎ দেখলাম দিয়ার বান্ধবী দাঁড়িয়ে আছে। ভাবলাম তার কাছ থেকে খবরটা নিয়ে দেখি দিয়া কোথায়। এই যে শুনছেন? জি ভাইয়া, আমাকে বলছেন? হুম, তোমাকেই বলছি। আসলে আমি দিয়ার সাথে একটু দেখা করতে চাই, কিন্তু ও আজ কলেজে আসেনি। আসলে দিয়া তো চাচাতো বোনের বিয়েতে গেছে। ও, ধন্যবাদ বলে চলে আসলাম। দূর, কিছুই ভাল লাগছে না। মনটা বারবার শুধু দিয়ার সাথে কথা বলতে যাচ্ছে। কলেজ থেকে বাসায় আসলাম। মা তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে তোর মামার বাড়ি যাব। মা, কাল গেলে হয় না? না হয় না, আজকে যেতেই হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা। তারপর রেডি হয়ে মামার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মামার বাসা বেশি দূরে হওয়ায় যেতে যেতে রাত হয়ে গেল। বাসায় গিয়ে পৌঁছে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর একটা কাজ করতে লাগলাম এফবিতে। আর কি আপনাদের জোকারের হাসি, জোকসের গল্প। সকালে ঘুম ভাঙলো পানির ডাকে। আপনারা আবার ভাবতেছেন পানির ডাক, এটা আমার কি? তাহলে শুনুন। খুব আরামে ঘুমাচ্ছিলাম, হঠাৎ কোনো হালাই যেন গায়ে পানি ঢেলে দিছে। ওই, কোন হালার পুত্রে গায়ে পানি দিলি? ঠাস! ও মা গো, মারে! মামাদের বাসায় তো আমারে মারার মতো কেউ নেই, তার মানে ভূত নাকি? আবার আল্লাহ গো বাঁচাও, ভূত! হঠাৎ আমার মুখ চেপে ধরে। ওই, এত চিল্লাস কেন? এটা তো ভূত না, পেতনি, থুকো, পড়ি, বাঁচাও, বাঁচা! ওই আবার চিল্লাস? আরেকবার চিল্লালে তোর নাড়ি ভুড়ি সব টেনে বের করবো। আল্লাহ গো, সকাল সকাল কোন বিপদে পড়লাম! ভালো করে চোখ মুছতে মুছতে যা দেখলাম, তাতে আমার বেহুশ হওয়ার মতো অবস্থা। আরে, এটা তো দিয়া! না না, এটা হতে পারে না। এটা দিয়ার আত্মা হতে পারে। শালি মল্লি মল্লি আমিও মারতে আসলে আবার চিল্লানি দিব। তখনই দিয়া বলল, ওই কুত্তা, তুই এখানে কেন? এটা তো দিয়ার কারণ। আত্মা তো কোনোদিনও কলার ধরে না। ওই সেমরি, তুই এখানে কেন? এটা আমার বান্ধবীর বাসা, এখানে আমি আসবো না তো তুই আসবি? আরে, দিয়ার বান্ধবী যে বললো দিয়ার চাচাতো বোনের বিয়ে, তার মানে ও আমাকে বোকা বানালো। ওরে, ওই শালি তো আমি পাইলে বহুবারই পরে মজায় দেখাবো। তার মানে মামি ওর বান্ধবী। ও, আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি, আমার মামাতো বোনের নাম মিম। হঠাৎ মিম এসে বলল। কি ব্যাপার ভাইয়া, কি হচ্ছে এখানে? মিমের মুখে ভাইয়া ডাক শুনে দিয়া মনে হয় আকাশ থেকে পড়লো। ভাইয়া মানে? এই হারামজাদাটা তোর ভাইয়া? ওই গন্ডি মাইয়া, আমাকে হারামজাদা বলবি না। 100 বার বলবো, তুই হারামজাদা কুত্তা শয়তান। তুই হারামজাদি, কুত্তি, পেতনি। তুই 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 তোকে আমি মাইরা হালাম। আমি তোর ঘাড় মটকামো। আমাদের ঝগড়া দেখে মিম ইতিমধ্যে বেহুশ হওয়ার মতো অবস্থা। মিম নিজেও জানে না আমি আর তিয়া দুইজনকে চিনি। দিয়া, তুই ভাইয়াকে চিনিস? চিনি মানে? অনেক ভালো করে চিনি। আগে যদি জানতাম ওই হারামজাদাটা তোর ফুফাতো ভাই, তাহলে আসতামই না। মিম, এই কুত্তিটা তোর বান্ধবী? আমাকে আগে বলিসনি কেন? আগে যদি জানতাম এই কুত্তি এখানে আসবে, তাহলে আমিও এখানে আসতাম না। তোরে আমি কি ভালোবাসবি? ওই, তোরা কি শুরু করেছিস এখানে? নাস্তা করবি, চল। তোরে আমি পরে দেখে নেব। আমিও কি? আমি তোকে পরে দেখে নিব। আহা, কি আনন্দ আকাশে বাতাসায়। তার মানে বিয়ে বাড়িটা দিয়ার সাথে কাটানো যাবে। ইস, ভাবতেই মনের মধ্যে মুড়ি ড্যান্স মানে লুঙ্গি ড্যান্স দিচ্ছে। তার মানে সবাই মিলে নাস্তা করলাম। নাস্তা করতে করতে হঠাৎ মামা বলল, আমাদের এখানে একটা সুন্দর পাহাড় আছে, তোমরা সবাই গিয়ে দেখে আসতে পারো। মামা, আমরা সবাই যাব, চলো। না বাবা, বিয়ে বাড়ি অনেক কাজ আছে, তুমি একটা কাজ করো, মিম আর দিয়াকে নিয়ে যাও। মামার কথা শুনে খুশির টেলায় খাবার টেবিলে লাফ দিয়ে উঠলাম। আমার লাফ দেওয়া দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে দিয়া। দিয়া মনে হয় বুঝতে পেরেছে আমি তার জন্যই খুশিতে লাফ দিছি। কি হলো বাবা? না মামা, কিছু না, আসলে পায়ের কাছে বিড়াল ছিল তো, সেজন্য। আমার কথা শুনে সবাই একসাথে হেসে উঠলো। ব্যাপারটা বুঝলাম না, সবাই কেন হাসলো? আপনারা বলতে পারলে বললেন। তাহলে তুমি মিম আর দিয়া দুপুরে পাহাড় দেখতে চেও? না মামা, আমি এখনই যাব বলেই মুখে হাত দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি এটা কি বললাম? আমি মামার মুখের উপর কোনোদিন কোনো কথা বলিনি। সরি মামা, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। ইটস ওকে, লেটস এনজয়।
থ্যাঙ্কস মামা। তারপর আমি দিয়া আর মিম পাহাড় দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ ধরে পাহাড়ে ঘুরছি, কিন্তু এখনো পর্যন্ত আমার আর দিয়ার মধ্যে কোনো কথা হয়নি। ভাইয়া চলো ওই ঝর্ণার ওই দিকটায় যাই। চল। ঝর্ণার ওইদিকে যেতেই দিয়া একটা খাদে পড়ে গেল, কিন্তু একটা গাছের ডাল ধরে আটকে আছে। অল্পের জন্য খাদে পড়েনি, বাট এখনো ঝুলে আছে। ভাইয়া এখন কি হবে? প্লিজ দিয়ে আগে তাড়াতাড়ি তোলো, না হলে পড়ে যাবে। ভাবলাম এইটা দিয়াকে প্রেমে ফেলার দারুণ সুযোগ, কিন্তু যে বড় খাদ, একেবারে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। কিন্তু দিয়া মরে গেলে আমার কি হবে? কারণ আমি তো দিয়াকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাকে তুলো। লেংড়ি কোথাকার, চোখ কোথায় থাকে? বাঁচাও। তুলবো, কিন্তু একটা শর্ত আছে। একটা কেন, 100টা শর্ত পূরণ করব, আগে আমাকে তুলো। আমার 100 পূর্ণ করা লাগবে না। আমার একটাই শর্ত, আমাকে ভালোবাসতে হবে। ওকে, আমি ভেবে দেখবো, প্লিজ তুলো। ভাবলাম মেয়েটা কষ্ট পাচ্ছে, অতএব তুলি। তারপর কি হবে ওটা পরে দেখা যাবে। অনেকক্ষণ চেষ্টার পর দিয়াকে উপরে তুললাম। এমনি গায়ে জোর নাই, উপরে তোলার সাথে সাথে দিয়া আমাকে জড়িয়ে ধরলো। আহা, কি মিষ্টি ঘ্রাণ আসছে দিয়ার শরীর থেকে, একেবারে বগুড়ার দইয়ের মতো। তারপর দিয়া নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল। আসলে স্বামীর, আমি একজনকে ভালোবাসি। দিয়ার কথা শুনতেই মনে হয় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজের অজান্তেই বুকের মধ্যে বাম পাশে চিনচিনে ব্যথা অনুভব করলাম। দুই চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। আরে বোকা, কাঁদছো কেন? আমি কাকে ভালোবাসি সেটা তো আগে শোনো। কাকে? তোমাকে। আই লাভ ইউ স্বামীর। উইল ইউ ম্যারি মাই ডিয়ার? কথাটা শেষ হতেই না হতেই দিয়াকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম। এইটাও কি পড়ার দরকার ছিল? আরো শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ। তারপর আমি দিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। দিয়ার গরম নিঃশ্বাস আমার বুকের পড়ছে। এভাবে সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবে? পারবো গুন্ডি। শোনা, যদি তুমি তোমার পাশে থাকার সুযোগটি দাও। ওই, আমাকে গুন্ডি বললে মেরে তক্তা বানিয়ে ফেলবো, আর আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো। হায় হায়, কি মেয়ে রে বাবা! প্রেম না করতে এরকম, না জানি প্রেম করলে আরো কত কিছু বলে। আমরা কি এখন যেতে পারি? আরে আমি তো ভুলে গিয়েছি, এখানে কেউ সিনেমা দেখছে। আরে একজন সিনেমা পড়ছে কি, তাই না? চলো। তারপর সবাই মিলে বাসায় আসলাম। রাত হয়ে গেল, অনেক ক্লান্ত থাকায় শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। আরে এটা তো দিয়া পাগলিটা আমাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু এত সকালেও আমার রুমে আসলো কিভাবে? হঠাৎ মনে পড়লো কাল রাতে তো পাগলিটা আমার কাছে এসেছিল ধন্যবাদ দেওয়ার জন্য। কি মায়াবী লাগছে মেয়েটাকে, মনে হয় সারা জীবন দেখলেও দেখার স্বাদ মিটবে না। তারপর হঠাৎ মনে পড়লো কেউ যদি দিয়াকে আমার রুমে দেখে, তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। দিয়া, এই দিয়া ওঠো। দিয়া, দিয়া, ওই হঠাৎ মামা দরজায় নক করলো। মামা যদি আজকে আমাদের দুইজনকে একসাথে দেখে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। কি করব ভাবতেছি, হঠাৎ মনে হলো দিয়াকে ওয়াশরুমে রেখে আসি। যেই বাবা সেই কাজ। দিয়াকে কোলে তুলে ওয়াশরুমে কমেডির উপর বসিয়ে রেখে দরজা খুলে দিলাম। কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগে কেন? না মানে আসলে ঘুমিয়েছিলাম তো তাই। ও, তা তুমি কি বাবা আজকাল ওড়না পরে ঘুমাও নাকি? ওই মেরেছে রে, দিয়ার ওড়নাটা তো আবার আমার খাটের উপর, এখন কি হবে আল্লাহ জানে। এমন সময় মিম আসলো রুমে। মামা, ওই ওড়নাটা মিমের। মিম, ওটা তোর ওড়না? আমি মিমকে ইশারা দিয়ে হ্যাঁ বলতে বললাম। হ্যাঁ বাবা, ওটা আমার না। ও, তাহলে এই বাঁচাও, বাঁচাও। হঠাৎ দিয়া ওয়াশরুমের ভিতর থেকে চিৎকার করে উঠল। দিয়ার চিৎকার শুনে মামা আর মিম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। দিয়া ওয়াশরুম থেকে বাইরে এসে আমাকে জড়িয়ে ধরলো। সামির, দিয়া তোমার রুমে এলো কিভাবে? মামা, মিম জানে, আমি কিছু জানি না। ওরে হাদারাম, আমি কি জানি? প্লিজ একটু ম্যানেজ করে দে, আমার লক্ষ্মী বোন। আসলে বাবা, দিয়াকে আমি ওই রুমে পাঠিয়েছি। কেন? আসলে হঠাৎ করে আমার ওয়াশরুমের পানি লাইনটা বন্ধ হয়ে গেছে তো তাই। ও, বলে চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। এখন বলতো তোদের মতলব কি? আর তোরা দুজন কি রাতে ও একসাথে থেকেছিস? না না, আমি সকালে উঠে দেখি দিয়া আমার বুকের উপরে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার কথায় দিয়া একটু লজ্জা পেল। ও, এই ব্যাপার। বলে মিমা চলে গেল। ওই গুন্ডি, তুই আমার রুমে ঘুমাচ্ছিলি কেন? ওই কুত্তা, তুমি আমার বাথরুমে রেখে এসেছো কেন? দেখলেই যখন তুমি আমার বাথরুমে, তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছিল, যার কারণে তোমাকে বাথরুমে রেখে এসেছিলাম।
কিন্তু তুমি চিল্লালে কেন? বাথরুমে তেলাপোকা ছিল, তাই ভয় পেয়ে গেছিলাম। যে গুন্ডি মেয়ে আবার তেলাপোকা দেখে ভয় পাই? ওই কি বললে? এই যে তোমার পেছনে তেলাপোকা, মজা করে বললাম। বলার সাথে সাথে দিয়া ঠাস করে মারে না, আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরলাম। কেবল একটা কিস দিতে যাব তখনই মিম বলল, ভাইয়া বিয়ের বাড়িতে এগুলো জায়েজ নেই। বলে চলে গেল। কি ফাজিল মেয়ে রে বাবা! তার মানে আমার আর দিয়ার কথা সব মিম শুনে ফেলেছে। এই দিয়া আবার কোথায় গেল? যাক বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে দিয়াও পালালো। আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঘর থেকে বের হতেই মিম দিয়া সহ একদল পরিমাণে মেয়ে আমাকে ঘিরে ধরলো। ওই তোরা শোন, এটা আমাদের পরের ভাই, ওকে একটু শরবত খাওয়া। এই নিন শরবত, সবটুকু খেয়ে নিন। যাক বাবা, এমনিতেই খুব পানির পিপাসা পেয়েছিল। মেয়েটা গন্ডি হলে ওর মনটা পাথরের মনে তুলোর মতো নরম। সবেমাত্র এক ঢোক শরবত খেয়েছি, মনে হচ্ছে কান দিয়ে বাতাস বেরোচ্ছে। এতটাই ঝাল যে চোখ পর্যন্ত ঝাপসা দেখছি। মিম আমাকে পানি দিল, কিন্তু পানি খেয়েও কাজ হলো না। হঠাৎ দেখলাম লাল টকটকে একটা কি যেন চোখে ঝাপসা দেখার কারণে ভালোভাবে বুঝতে পারলাম না ওটা কি হবে। দেখে মনে হয় মিষ্টি হবে। আর কোনো কিছু না ভেবে দিলাম এক কামড়, আর তখনই আউস! ও মা গো! আরে এটা তো দিয়ার কণ্ঠ। চোখ মুছতে মুছতে তাকিয়ে দেখি, হায় আল্লাহ! আমি তো মিষ্টি ভেবে দিয়ার ঠোঁট কামড় দিছি। ভাগ্য ভালো যে বাড়িতে তেমন লোক ছিল না। তাছাড়া দিয়া যে জোরে চিৎকার দিছে, তাতে এতক্ষণে আমার 12টা বাজত। দিয়ার দিকে তাকিয়ে দেখি মেয়েটার চোখ দিয়ে ভরে গেছে আর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ভাবতেই খারাপ লাগছে। ছি, আমি দিয়ার সাথে এটা কি করলাম? দিয়ার চোখের পানি দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, সোনা সরি, আসলে আমি ভাবিনি যে ওটা তোমার ঠোঁট। আমি ভেবেছিলাম হয়তো মিষ্টি কিছু হবে। আসলে ঝালের কারণে চোখ ঝাপসা দেখছিলাম তো, তাই। কেন আমার ঠোঁট তোমার মিষ্টি লাগেনি? আমি আবার জিগাই, মিষ্টি লাগছে মানে? টাঙ্গাইলে চমচমের মতো মিষ্টি লাগছে। তাহলে একবার মিষ্টি খেয়ে পেট ভরে গেল? দিয়ার কথা শেষ হতে না হতেই আবার একটা লিপ কিস দিলাম। টানা 5 মিনিট কিস দেওয়ার পর দিয়া ওর রুমে গেল, আর আমি দুপুরে খাওয়া দাওয়া করে রুম থেকে বের হলাম। আর বের হয়েই 1000 ভোল্টের একটা সফট খেলাম। কারণটা হলো দিয়া আজকে নীল শাড়ি পরেছে, সাথে নীল চুড়ি, কপালে টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক। আমি যেন চোখ ফেরাতে পারছিলাম না। দিয়াকে একদম নীল পরীর মতো লাগছে। হঠাৎ আমার স্বপ্নের ঘর কাটিয়ে দিয়ে দিয়া বলল, এই যে মিস্টার, কি দেখো এমন করে? ওই কি হলো, কথা বলো। না মানে তোমাকে দেখছি। কেন, এর আগে কখনো দেখোনি? দেখছি, কিন্তু তোমার মাঝেও যে একটা পরী আছে সেটা কি তুমি জানো? আমার কথাই দিয়ে একটু লজ্জা পেল। ভাইয়া হয়েছে, এমন হা করে আর দেখা লাগবে না, পরে আরো অনেক দেখার চান্স পাইবা। তারপর আমরা সবাই মেয়ের বাড়িতে মানে বিয়ে করাতে যাওয়ার জন্য রওনা হলাম। সেখানে গিয়ে পৌঁছে মাগরিবের নামাজের সময়, কিন্তু সেখানে গিয়ে আরেকটা মেয়ের উপর ক্রাশ খাইলাম। কিন্তু পরে মনে হলো, আরে আমি তো ভদ্র ছেলে, আর আমার জন্য তো দিয়া আছে। আমার এই ব্যাপারটা মনে হয় দিয়া লক্ষ্য করেছে। দিয়া এসে আমাকে বলল, এই যে মিস্টার, ওই মেয়ের দিকে এমন হা করে তাকিয়ে আছো কেন? মেয়েটা খুব সুন্দর, একদম পরীর মতো। দিয়াকে রাগানোর জন্য আর আমি পেতনির মতো মুখ ফসকে বেরিয়ে গেল। তবে রে দাঁড়া, তোরে আসামে খাইয়া হলাম, তোর হাড্ডি ভাঙ্গা পানের দোকানে দিল। কিন্তু কে শোনে কার কথা? এক তো আপনারা কি ভাবছেন আমি সেখানে দাঁড়িয়ে থাকবো? আমারে কি পাগলা কুত্তাই কামড় দিছে যে কুন্ডি মায়া, তার উপর আবার আমার বিয়ে। বাড়িতে বুঝতেই পারছেন আমাকে ধরতে পারলে কি হতো। দৌড়াতে দৌড়াতে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ওই চোখে দেখেন না, চোখ কি খুলে বাসায় রেখে এসেছেন নাকি? চোখ আছে দেখেই তো শুধু ধাক্কা খেলাম, তাছাড়া কি? রাগে একটা বোম হয়। তাছাড়া তো জড়িয়ে ধরতাম আরো কত কি, বলেই দিলাম দৌড়। মেয়েটার সামনে বেশিক্ষণ থাকলে হয়তো ঘুষি মেরে নাক ফাটিয়ে দিত। দৌড়াতে দৌড়াতে ধপাস করে একটা গাছের সাথে ধাক্কা খেলাম। আপনারা আবার ভাইবেন না যে ধাক্কা খেয়ে আমি আমার অতীত ভুলে গিয়েছে, কারণ ওটা শুধু সিনেমাতেই হয়। দূর, দৌড়ানোর পর শরীর একেবারে ঘেমে গেছে। ভাবলাম একটু ফ্রেশ হওয়া দরকার। ফ্রেশ হয়ে মুখ কিছু আটা ময়দা থুকো ছুনো পাউডার মাখলাম। ভাবলাম মামার সাথে একটু দেখা করে আসি। মামার কাছে যেতেই ভূত ভূত ভূত! মামি তো বেহুশ। হোয়াট? মামা, আই এম সামির,
ইওর একমাত্র ভাগনা। মামা আমার ইংরাজি শুনে বেহুশ হওয়ার মতো অবস্থা। আমি ভাবলাম মামা মনে হয় ইংরাজি কম জানে, সেজন্য আমার কথা বুঝতে পারেনি। সামির, তুমি যে আমার ভাগ্নে, এটা যেন কাউকে বলো না, কেমন? আমার চেহারা দেখলে যে কেউ ভয় পাবে, সেজন্য মামা কথাটা বলল। ওকে মামা, ইউ কোনো টেনশন করো না বলে চলে আসতে লাগলাম। তখনই দিয়া আমার সামনে পড়ে ভূত ভূত বলে চিল্লাতে চিল্লাতে বেহুশ হয়ে গেল। কি ব্যাপার, সবাই আমাকে দেখে ভূত ভূত করছে কেন? যেই মাত্র আয়নার সামনে গেলাম, এবার আমি নিজেই বেহুশ হওয়ার মতো অবস্থা। কারণ তখন ছুনু ভেবে কালি মুখে দিয়েছিলাম। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। তারপর সবাই বাসায় আসলাম বউ নিয়ে। ভাবলাম দিয়ার সাথে একটু কথা বলা দরকার, কিন্তু আমাকে অবাক করে দিয়ে দিয়া নিজেই এসে আমাকে বলল, ওই মিস্টার শয়তান, আমার মামাতো ভাইয়ের বিয়ে তো হলো, তা তোমারটা কবে হবে শুনি? যেদিন তোমাকে আপন করে পাবো তার আগের দিন। দিয়াকে জড়িয়ে ধরে, এই ছাড়ো বলছি, লোকে দেখলে কি ভাববে? লোকে কি ভাববে সেটা দেখার বিষয় আমার নাই। দিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। ওর দুই হাতের উপর আমার হাত রেখে দিয়ার খুব কাছাকাছি গেলাম। দিয়ার গরম নিঃশ্বাস আর আমার নিঃশ্বাস এখন এক হয়ে গেছে। লজ্জায় দিয়ার চেহারা পাকা টমেটোর মতো হয়ে গেছে। যেই মাত্র আমাদের দুইজনের ঠোঁট এক করব, তখনই কি ব্যাপার, বাসর কি আজকে 2 জায়গা হবে নাকি? মিমের কথায় দিয়া একটু লজ্জা পেল। না মানে আসলে আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তোদের ডিস্টার্ব করার জন্য সরি। বলে বাইরে চলে গেল। আর আপনাদের তো বলতে ভুলে গিয়েছে, মিমও আমাকে মনে মনে ভালোবাসে, কিন্তু কোনোদিন মুখে কোনোদিন বলেনি। সেজন্য আমার আর দিয়ার রোমান্টিক মোমেন্টে ডিস্টার্ব করে। যাই হোক, এখন গল্পে আসা যাক। মিম যা বলল তা কি আজ হবে? মানে বিয়ের আগেই বাসর করার কথা। আমি জানি না। দিয়া মুখে যতই বলুক আমি জানি না, কিন্তু আমার উত্তর পেয়ে গিয়েছি। তখন আমি দিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শোয়ালাম। তারপর আস্তে আস্তে তার পুরো শরীরে কিস করতে লাগলাম। বাবু আজ এই পর্যন্তই থাক, বাকিটা না হয় আরেকদিন হবে। আমি সুযোগে একবার আসে, বারবার নয়। তারপর আমরা দুইজনেই ভালোবাসার গভীর সমুদ্রে ডুবে গেলাম। মাঝরাতে হঠাৎ কারো কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। মিম, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে তোমার কি? আমি আবার কি করলাম? কি হয়েছে খুলে বলো। আমি তোমাকে ভালোবাসি সামি, তুমি কেন বোঝো না আমার মনের কথা? দেখো মিম, তুমি ভালো করেই জানো আমি দিয়াকে ভালোবাসি, আর দিয়াও আমাকেও ভালোবাসে। আমি এত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি যেটা চাও সেটা কোনোদিনও হবে না, কারণ আমি দিয়াকে ছাড়া বাঁচবো না। আরেকবার দিয়ার কথা বললে তোকে আমি ফোন করব। আমাদের কথা শুনে দিয়া যে ঘুম থেকে উঠে গিয়েছে সেদিকে আমি লক্ষ্যও করিনি। প্লিজ তুমি শান্ত হও। বাবা, খুব ভালো লাগছে তোমাদের এই ভালোবাসা দেখে। দিয়া তুমি কখন আমাকে থামিয়ে দিয়ে, আমাকে যদি ভালো নাই বাসো, তাহলে কেন আমার জীবনটা নষ্ট করলে? দিয়া তুমি আমাকে ভুল বুঝলে, আবার আমাকে থামিয়ে দিয়ে। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি শুধু জানতে চাই কেন তুমি আমার জীবনটা নষ্ট করলে। দিয়া, তুই আমাদেরকে ভুল বুঝেছিস। আমি নিজের চোখে যা দেখলাম তা কি ভুল? আমি তো আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। আসলে মিম যে আমাকে জড়িয়ে ধরেছিল সেটা মনে হয় দিয়া দেখে ফেলেছে, আর সে কারণে আমাকে ভুল বুঝেছে। আমাদের কথা বলতে বলতে যে সকাল হয়ে গিয়েছে সেদিকে আমার কোনো খেয়াল নেই। দিয়া, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছুই বুঝতে চাই না, আমি এক্ষুনি আমাদের বাসায় চলে গেলাম, তোমরা ভালো থেকো। তোর মনটাই খারাপ হয়ে গেল। দিয়া নেই, আমি থেকেই বা কি করবো? আমিও আম্মু আর মামাকে বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা আমার বন্ধুদের কাছে গেলাম। তারপর সব কিছু খুলে বললাম তাদেরকে। দোষ নে, সিগারেটটা খেয়ে মাথা ঠান্ডা কর। আমি এখন কি করবো দোস্ত? দিয়া তো আমাকে ভুল বুঝে চলে গেল। তুই দিয়াকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বল। বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তুই কিছুদিন কলেজে যাস না আর দিয়ার সাথে কথাও বলিস না, দেখবি ও তোকেই খুঁজবে। গুড আইডিয়া। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। তারপর খাওয়া দাওয়া, ঘুম আসলাম। সকালে উঠে আগে মোবাইল চেক করলাম দিয়া কোনো মেসেজ বা কল আছে নাকি, কিন্তু দুঃখের বিষয় দিয়া মেসেজ বা কল কোনোটাই দেয়নি। দূর, কিছুই ভালো লাগছে না। আর হঠাৎ করে ফোনটাও নষ্ট হয়ে গেছে। এভাবে 3 দিন কেটে গেল। না, আর ভালো লাগছে না। আজকে দিয়ার সাথে দেখা করতেই হবে। সকাল সকাল কলেজে গেলাম। কলেজের গেটে পা রাখবো এমন সময় কে যেন শার্টের কলার ধরে ঠাস! আরে এটা তো দিয়া। 3 দিনে কি রকম হয়ে গেছে মেয়েটা। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আর অনেক শুকিয়ে গিয়েছে।
আমাকে কাটিয়ে খুব সুখ পাস তাই না? এতদিন কই ছিলি বল? তুমি হয়তো জানো না, তোমার চেয়ে কষ্ট আমি বেশি পেয়েছি। একদম ঢং করবি না। যদি ভালোবাসতে নাই পারবি তাহলে কেন ভালোবাসা শিখাইছিলি? আমি এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে দিয়াকে জড়িয়ে ধরলাম আর বললাম, তোকে খুব ভালোবাসি পাগলি, তোকে ছাড়া আমি বাঁচব না। আমিও তোকে খুব ভালোবাসি, তোকে ছাড়া আমিও বাঁচবো না। তারপর দুইজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আর পুরো কলেজের শিক্ষার্থীরা আমাদের হাততালি দিয়ে স্বাগত জানালো। এইভাবে চলতে থাকলো আমাদের ভালোবাসা। কিছুদিন পর হঠাৎ দিয়া ফোন করে বলল, হ্যালো বাবু, একটা সর্বনাশ হয়েছে। কেন, কি হয়েছে বাবু? আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আরে পাগলি, দেখতে আসলেই তো আর বিয়ে হয় না। আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। যদি বাবা আমার বিয়ে ঠিক করে তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। ওই পাগলি, তুমি মরলে আমার কি হবে? তুমি প্লিজ কিছু একটা করো, তাছাড়া বাবা আমার বিয়ে দিয়ে দিবে। বাবু একটু অপেক্ষা করো, আমি কিছুদিনের মধ্যে তোমার বাবার সাথে কথা বলবো। সত্যি তুমি আমার বাবার সাথে কথা বলবা? বাবু সত্যি। উম, মা, এখন ভাবতেছি কিভাবে আমি দিয়ার বাবার সাথে কথা বলবো। হঠাৎ মাথার মধ্যে একটা আইডিয়া আসলো, আমার বন্ধুর কাছ থেকে কিছু শিখিয়ে নেওয়া দরকার। বন্ধুর কাছে ফোন দিলাম। দোস্ত, কেমন আছিস? ভালো। তুই? ভালো না রে দোস্ত। কেন, আবার কি হয়েছে? দোস্ত, দিয়ার বাবার সাথে কথা বলবো, কিভাবে বলবো, কি বলবো, একটু শিখিয়ে দে না প্লিজ। কি, তুই সাবিয়ার বাবা মানে কমিশনার সাহেবের সাথে কথা বলবি? প্লিজ দোস্ত, কিছু শিখিয়ে দে। আপনি যাকে কল করেছেন তিনি এখন কাউকে কোনো কিছু শিখিয়ে দেওয়া থেকে বিরত আছেন। অনুগ্রহ করে ফোনটা কেটে দিন। তুত তুত তুত। দূর শালা, কমিশনারের নামে ভয় পাইছিস মনে হয়। যা করার নিজেকেই করতে হবে। আবার ভাবছি বাংলা সিনেমার মতো যদি টাকা অফার করে তাহলে টাকাও নিব আর দিয়াকেও নিব। হঠাৎ দিয়া ফোন করলো। আমার বাবুটা এখন কি করে? তোমার বাবুটা এখন তোমার কথা চিন্তা করে। চিন্তা করতে হবে না বাবু, আমার বিয়ে ঠিক হয়নি। বাবাকে বলে দিয়েছি ছেলে আমার পছন্দ হয়নি। দিয়ার কথা শুনে মনে হলো খুশির ঠেলায় চোখে মুখে এলইডি বাল্ব জ্বলে উঠল। কিন্তু বাবু, একটা সমস্যা আছে। আরে কি সমস্যা, আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। বাবু, আমি বাবাকে বলছি যে তুমি আমাকেই বাবার সাথে দেখা করে কথা বলবা। দিয়ার কথা শুনে আমার সদ্য জ্বলতে থাকা এলইডি বাল্বটি ফুটুস করে ফিউজ উড়ে গেল। আজকেই দেখা করতে হবে তুমি ভয় পাচ্ছ কেন বাবু? আমি আছি তো। বলে ফোনটা কেটে গেল। আর এদিকে ভয় আবার কলেজে শুকিয়ে গেছে। পুলিশ কমিশনারের সাথে আজকে কথা বলবো, তাও আবার তার মেয়ের ব্যাপারে। ভাবতেই মনটা কেঁপে উঠছে। পরে ভাবলাম যা হয় হবে, আজকে কথা বলবোই। দুপুরে খাওয়া দাওয়া করে দিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে দিয়ার বাসায় চলে আসলাম। বাড়িটা দেখেই আমার মাথায় পুরো ঘুরে গেল। এত সুন্দর বাড়ি আমি কখনো দেখিনি। অনেকক্ষণ বসে থাকার পর দিয়ার বাবা আসলো, আর সাথে দিয়াও আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তা বাবা, তুমি নাকি আমার মেয়েকে পছন্দ করো? জি আঙ্কেল। তোমার বাবা কি করে? জি, সরকারি কর্মজীবী চালায়। তার মানে তুমি গরিব? দিয়ার বাবার কথা শুনে বাংলা সিনেমার কথা মনে পড়ে গেল। আমিও নায়ক মার্কে একটা হাসি দিয়ে বললাম, চৌধুরী সাহেব, থুকু কমিশনার সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু আমার মনটা অনেক বড়। আরে মন বড় দিয়ে কি হবে, বড় হতে হবে ধন। দিয়ার বাবার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। হালারপুত কয় কি, দিয়া তো লজ্জায় দৌড় দিছে, আর আমি হাঁ করে 5 মিনিট ধরে বসে আছি। এই 5 মিনিটে কত লক্ষ লক্ষ মশা মাছি যে আমার পেটে আগমন করেছে আমি নিজেও জানি না। দিয়ার বাবা ব্যাপারটা মনে হয় লক্ষ্য করেছে। তারপর বলল, আরে বোকা, আমি বলছি ধন সম্পদের কথা। ওহ, তুমি কি আমাদের ধন সম্পত্তি দেখে আমার মেয়েকে ভালোবাসো? কমিশনার সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু লোভী না। বলি পেছনে হাঁটা শুরু করলাম। কিন্তু একটা ব্যাপার মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে। সিনেমার মধ্যে দেখেছিলাম নায়িকার বাবা নায়ককে টাকা দিয়ে অফার করে, কিন্তু এই হালারপুত করলো না কেন? আর এতক্ষণে তো আমাকে ডাকার কথা। এইসব ভাবছি, হঠাৎ দিয়ার বাবা ডাক দিল। যাক বাবা, যেহেতু ডাক দিছে তাহলে নিশ্চয়ই এইবার টাকা অফারও করবে। খুশি মনে দিয়ার বাবার দিকে যাচ্ছি আর ভাবছি কত টাকা দিতে পারে। তোমার ভালোবাসার কাছে আমি হার মেনে গেলাম বাবা। হাই হাই, হালাই কয় কি, তাহলে কি আমাকে টাকা দেওয়ার জন্য ডাকেনি? মনে মনে কমিশনারের 14 গোষ্ঠী উদ্ধার করলাম।
কমিশনার সাহেব, আমার ভালোবাসা পিওর সয়াবিন তেলের মতো বিশুদ্ধ। আপনি আবার ভাইবেন না যে আমি পাম অয়েলের কথা বলছি। তারপর দিয়ার বাবা দিয়াকে ডাক দিল, আর দিয়া আসার পর আমার হাত ধরে দিয়ার হাত এক করে দিল। খুশির ঠেলায় দিয়ার বাবার সামনেই দিয়াকে জড়িয়ে ধরলাম। কিন্তু খুব আফসোস হচ্ছে, কারণ আমি ভেবেছিলাম দিয়ার বাবা আমাকে টাকা দিয়ে বলবে আমার মেয়েকে ভুলে যাও, আর আমি টাকাও নিব আর তার মেয়েকেও ভালোবাসবো। কিন্তু এখন শুধু মেয়েকেই পেলাম, টাকা আর পেলাম না। দিয়ার সাথে কথা বলে বাসায় আসলাম, আর বাসায় আসতেই শুনলাম মিম নাকি আত্মহত্যার চেষ্টা করেছে, এখন হাসপাতালে আছে। কোনো কিছু না ভেবে দিলাম দৌড় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে দেখি মিমকে অপারেশন থিয়েটারে রাখা হয়েছে। আমি কাছাকাছি যেতেই মামা বলল, তুমি আসছো বাবা, মিম জ্ঞান ফিরে শুধু তোমাকে দেখতে যাচ্ছে। মামা আমি এসে গিয়েছি, আর কোনো ভয় নেই, মিমের কিছু হবে না। তাই যেন হয় বাবা। অনেকক্ষণ বসে থাকার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। ডাক্তার সাহেব, মিমের কি অবস্থা এখন? চিন্তার কোনো কারণ নেই, রোগীর অবস্থা এখন স্বাভাবিক আছে। ডাক্তারের কথা শুনে মনটা ভালো হয়ে গেল, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, মিম আত্মহত্যা কেন করতে চাইছিল। তখন আমি মামাকে বললাম, মামা মিম আত্মহত্যা করতে চাইছিল কেন? আজকে মিমকে পাত্রপক্ষ দেখতে আসছিল, কিন্তু মিমের নাকি ওই ছেলেকে পছন্দ হয়নি, ও নাকি কাউকে ভালোবাসে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমি শুধু বলেছিলাম তোর মন যা চায় তুই তাই কর, আমি কিছু জানি না। হঠাৎ ডাক্তার এসে বলল মিমের জ্ঞান ফিরেছে। তারপর আমরা সবাই ভিতরে গেলাম। আমাকে দেখেই মিম কাঁদতে লাগলো আর বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মিমের মুখে এমন কথা শুনে মামার মামি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার হয়তো বুঝতে পারছে মিমের সেই ভালোবাসার মানুষ আর কেউ না, আমি। কিন্তু আমি তো মিমকে ভালোবাসি না, এতে আমি মিমকে বোঝাবো কি? মিম তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা আমি সামিরকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু মিম, আমি তো তোমাকে আমাকে থামিয়ে দিয়ে, বাবা তুমি মিমকে ভালোবাসো, আমাকে বলতে পারতে, আমি তোমাদের বিয়ে দিতাম। মা মামি আমার কথাটা বোঝার চেষ্টা করো। কিছু বোঝার দরকার নাই, আজকেই তোদের বিয়ে দেব। কিন্তু মা, আমি একজন আমাকে থামিয়ে দিয়ে, আমি কিছু বুঝতে চাই না। আমরা বিয়ের ব্যবস্থা করতে গেলাম, তুই আর মিম এখানে থাক। বলে চলে গেল। এখন শুধু আমি আর মিম ভাবছি, দিয়া যদি এই ব্যাপারে জানে তাহলে আমাকে তো মেরেই, সাথে মিমকেও হঠাৎ দেখি দিয়ে আসছে। এই সেরে ছেড়ে কোন হালার পুত দিয়াকে যেন বলছে। দিয়ার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আজ আর আমার কোনো বাঁচার পথ নেই। দিয়া এসে মিমের চুলের মুঠি ধরে মারতে লাগলো আর বলছে, হারামজাদি কুত্তি, তোর এত বড় সাহস, তুই আমার সামিরকে বিয়ে করবি? ওই শাকচুনি, তোর কত বড় সাহস, তুই কি আমার হবু বরের সাথে প্রেম করিস? আমি দর্শকের মতো তাদের মারামারি দেখছি। হঠাৎ দিয়া একটা লাঠি নিয়ে মিমকে মারতে যাচ্ছে। না, আর মারামারি দেখা যাবে না, এখন যা করার আমাকেই করতে হবে। দিয়া মিমকে লাঠি দিয়ে আঘাত করার আগেই আমি লাঠিটা ধরে ফেললাম। তারপর ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম। প্রথমবার আমি দিয়ার গায়ে হাত তুললাম। সব কিছুর একটা লিমিট আছে দিয়া। ও, আমার তো মনেই ছিল না যে তুমি আর কেউ না আমার, তুমি তো এখন অন্য কারো। তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছু বুঝতে চাই না, যা বোঝার আমি বুঝে গেছি। বুঝেই যখন গিয়েছিস তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভাগ। আমার কথা শুনে দিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। ঠিকই করছো, যেমন মেয়ে তেমন সাজা। বলতেই মিমকেও ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বাইরে চলে গেলাম। দূর, কিছুই ভালো লাগছে না, বারবার শুধু দিয়ার কথা মনে পড়ছে। কষ্ট কমাতে পারে নাইট ক্লাবে গেলাম। জীবনে প্রথম আজ ড্রিঙ্কস করলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমি নিজেও জানি না। হঠাৎ মার ফোন। তুই কি মানুষ নাকি অন্য কিছু? কেন? আমি আবার কি করলাম? আজ তোর বিয়ে, আর তুই এখন পর্যন্ত বাইরে আছিস? 5 মিনিটের মধ্যে বাসায় আয়। বলে ফোনটা কেটে দিল। বিয়ের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। কি আর করার, আজ আমি বলির পাঠা। বাসায় গিয়ে শান্ত ছেলের মতো বিয়েটা করলাম। হঠাৎ এক বন্ধু দৌড়ে এসে একটা চিঠি আমার হাতে ধরিয়ে দিল। তাহলে চলো দেখি চিঠিতে কি লেখা আছে। প্রিয় স্বামীর, আমি জানি চিঠিটা তুমি যখন হাতে পাবে তখন হয়তো আমি আর বেঁচে থাকবো না। অনেক আশা করেছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধবো, আমাদের 2টা পিচ্ছি হবে, একটা তোমার মতো আর একটা আমার মতো।
অনেক আশা ছিল সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, কিন্তু নিয়তি হয়তো আমার ভাগ্যে সেই সুখটা রাখেনি। তুমি হয়তো জানো না যে আমি মা হতে চলেছি আর তুমি বাবা। আজকেই আমি তোমাকে কথাটা বলতাম, কিন্তু দেখো কি কপাল আমার, সেই সুযোগটা পর্যন্ত আমার হলো না। আর সবচেয়ে বেশি কষ্ট হলো আমার পেটের বাবুটা, কারণ সে দুনিয়ার আলো দেখার আগেই দুনিয়া ছেড়ে চলে গেল। কি করব বলো, তোমাকে ছাড়া আমার জীবন মূল্যহীন ছিল। আর হ্যাঁ, আমাকে মাফ করে দিও, কারণ আমি বলেছিলাম সারা জীবন তোমার পাশে থাকবো, কিন্তু তোমাকে রেখেই আমি বেহাইয়ার মতো চলে গেলাম। ভালো থেকো, সুখে থেকো। আর একটা কথা, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে তাহলে ওই আকাশের দিকে তাকাবে। সেখানে হয়তো তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমাদের পিচ্ছিটাকে দেখতে পাবে, কারণ পিচ্ছিরা নাকি ফেরেশতার মতো পবিত্র, আর পবিত্র জিনিস সবসময় আকাশের তারা হয়ে থাকে। ইতি, তোমার গুন্ডি ভালোবাসা, পাগলি। চিঠিটা পড়তে পড়তে কাঁদতে লাগলাম। বিয়ে বাড়ির সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই ভেবেছে বিয়েতে তো মেয়েরা কাঁদে, তাহলে আমি কাঁদছি কেন? হ্যাঁ, সেটা শুধু আমি জানি। কান্না যেন থামতেই চাইছে না, আর চিল্লাই বলতে ইচ্ছে করছে, আমি তোমাকে ভালোবাসি দিয়া, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। এই আমি কি দেখলাম? এতক্ষণ যা দেখছিলাম সব স্বপ্ন ছিল? হায় আল্লাহ, তোমার হাজারো ধন্যবাদ। আমার মনে পড়েছে আমি দিয়ার আব্বুর সাথে কথা বলে বাসায় এসেছিলাম। মামা ফোন করেছিল, তারপর হসপিটাল থেকে বাসায় এসে শুয়ে পড়লাম। আর এতক্ষণে এত ভয়ানক স্বপ্ন দেখলাম। অজান্তেই 2 ফোঁটা পানি চলে আসলো। আমার জীবনে এর থেকে ভয়ানক স্বপ্ন আমি দেখিনি। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের জিনিস নিজের আপন কিছু হারানো, যা আমি স্বপ্নে দেখলাম। এরপর দিয়ার ফোন আসলো। হ্যালো জান, আব্বু বলছে কয়েকদিনের ভেতর আমাদের বিয়ে যদি হয়ে যায়। কথা বলো, কি হয়েছে সামির? সামির! কিছু না। আর হ্যাঁ, আমি আজই বলবো তোমার কথা আব্বু আম্মুকে। কেমন? ওকে মাই লাভ, বাই। বাই। আমি দিয়াকে বুঝতেই দিইনি আমার চোখের পানি, আমার কষ্টটা। রাত হয়ে গেল, সবাই হসপিটাল থেকে আসলো। আব্বু, একটা কথা বলবো? হ্যাঁ বল। আমার পছন্দের একজন আছে, যাকে আমি বিয়ে করব। কি বলছিস? এত ভালো খবর? ও, তো মেয়েটা কে বাবা? কমিশনারের মেয়ে। কি বলছিস? তার বাবা কি রাজি? হ্যাঁ, রাজি। তো দেরি কিসে? তাদের সাথে কথা হয়ে যাক। তো দারুণ খুশি। মন চাচ্ছে মুলি ড্যান্স দিই, থুকো লুঙ্গি ড্যান্স দিই। এইভাবে সব আয়োজন হলো। আব্বু আম্মু তাদের সাথে কথা বললো, আর বিয়ের দিনটাও পাকা হয়ে গেল। আস্তে আস্তে বিয়েটাও হয়ে গেল। সবাই এই জন্য বলে আলহামদুলিল্লাহ। আরে আমার সাথে বলতে কে বলেছিল? আজ আমার বাসর ঘর, ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর মনে মনে বলছি ভালোই হলো। ওই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, সত্যি হলো না। না হলে আজ দিয়া থাকতো না, নাকি থাকতাম আমি? আর না থাকতে এই যে এখন যে পড়ছে। তখন আমি বললাম, ওই শোন, কি? যাচ্ছি। কেন? দাঁড়া, যাচ্ছিস কোথায়? আরে দিয়া অপেক্ষা করছে। দূর, বাদ দে। এত তাড়াতাড়ি কিসের ভাবি তো? আর চলে যাবে না? সারা ছাড় আমায়। তখন আম্মুর আগমন। কি রে, এখনো বসে আছিস? হ্যাঁ আম্মু, যাচ্ছি। আরে আন্টি, তাকে কখন থেকে বলছি যা ঘরে যা, ভাবি অপেক্ষা করছে, তবুও যাই না। এ আল্লাহ, ঠান্ডা পড়া মিথ্যা কথা। তারপর রুমে থাকলাম, মানে ঢুকলাম, দেখি দিয়া বসে আছে গুন্ডি বউ আমার। সামনে গেলাম, পাও ধরে সালাম করলাম। হয়েছে, আর সালাম করতে হবে না। জানি টাকার জন্য সালাম করছো, আমার জন্য না। যদি আমি বলি আমার টাকার জন্য বিয়ে করেছিস, আমার ভালোবাসার জন্য না। খাইছে রে, এই তো বাপ রে বাপ। থুকু মানে মা, সরি আমার গুন্ডি বউটা, হয়েছে। সরি বেবি। এই তোমার নাক কান ধরে বলছি, আর কখনো বলবো না এইসব। সত্যি। এখন চলো, একটা কাজ আছে। এখন কি কাজ? চলো আগে উজু করে নাও। তাকে নিয়ে উজু করলাম নামাজ পড়ার জন্য। জানো, আমার একটা স্বপ্ন সত্যি হলো, আর একটা মিথ্যা। এই দুইটার জন্য আমার 2 রাকাত নামাজ পড়বো। কোন দুটো? পরে বলবো। তারপর দুইজনে নামাজ পড়লাম। এখন আর একটা কাজ বাকি আছে। আবার কি কাজ? ওই যে ইন্টারনেশন। মানে? লজ্জা পেয়ে মনে হয় বুঝতে পেরেছে, আপনারা আবার বুঝিয়েন না। তারপর ওকে কোলে তুলে নিলাম। দাঁড়াও, আমারও একটা স্বপ্ন আছে। কি? সাথে চলো। তারপর দুইজনে ছাদে চলে গেলাম। অনেক রোমান্টিক কথা বললাম। আপনাদের বলা যাবে না, এত শোনার কি আছে? পার্সোনাল কথাও তো শুনতে হয়। নামার সময় দিয়া পা পিছলে পড়ে গেল, আহ! দেখে হাঁটতে পারলো না। সামির, আমায় কোলে নাও। তারপর ওকে কোলে নিলাম।
নিচে আসলাম রুমে। ঢুকতেই ও আমার কোল থেকে নেমে দৌড় দিল। আমি তো অবাক, তার মানে সে অভিনয় করছিল। আমি জোরে দৌড়ে ওকে ধরলাম। মজা করা না? ছাড়ো আমায়। না, কোনো ছাড়াছাড়ি নেই আজ। ওকে কোলে নিয়ে বিছানায় আসলাম, পরে শুয়ে দিলাম। ওর উপরে আমি উঠলাম। ওর এত কাছাকাছি চলে এসেছি যে ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। ওর চোখে চোখ রেখে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম। পরে ওর ঘাড়ে একটা কিস করলাম। সে কেঁপে উঠল, সাথে সাথে জড়িয়ে ধরলাম এবং হারিয়ে গেলাম অজানা দেশে। হ্যাপি এন্ডিং।